ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপ কর্তৃক পরিচালিত দেশসেরা মেধাবী শিক্ষার্থীদের নিয়ে গঠিত ইমু ব্যাচের শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি উচ্চ মাধ্যমিক বাংলা প্রথম পত্রের ক্লাসে। সাথে আছি আমি নাজমা সুলতানা ঝংকার, সহযোগী অধ্যাপক, বাংলা বিভাগ, ক্যামব্রিয়ান কলেজ, ঢাকা। প্রিয় শিক্ষার্থী, ক্লাসের শুরুতে চলো আমরা স্ক্রিনে লক্ষ্য করি। এখানে আমরা বরপক্ষকে তৈরি হতে দেখেছি বিয়ে বাড়িতে আসার জন্য, কনের বাড়িতে, এবং এখানে গহনা মাপাকে কেন্দ্র করে একটা বাকবিতণ্ডা সৃষ্টি হয়েছে এবং অবশেষে হতাশ হয়ে বরপক্ষ চলে যাচ্ছে। শিক্ষার্থী, আমরা স্ক্রিনে একটা চিত্র দেখেছি। সেখানে কি দেখেছি? বিয়ে বাড়ির একটা আনন্দঘন মুহূর্ত, এবং পাশাপাশি আমরা দেখেছি যে একটা বাকবিতণ্ডা সৃষ্টি হয়েছে এবং অবশেষে হতাশ হয়ে বরপক্ষকে চলে যেতে দেখেছি। কিভাবে বরপক্ষ চলে গেল, কেন চলে গেল, বা কাদের পক্ষ থেকে এই বিয়েটাতে আসলে বাধা এসেছে, সেটাই আমরা আজকে আমাদের ক্লাসে জানতে পারবো। লক্ষ্য যখন বুয়েট, মেডিকেল কিংবা দেশের সেরা বিশ্ববিদ্যালয়ে, একাদশ শ্রেণী থেকেই নাও বিশেষ প্রস্তুতি। যুক্ত হও ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের অনন্য আয়োজন ইমু ব্যাচে। স্বপ্ন তোমার, লক্ষ্যে পৌঁছে দেওয়ার দায়িত্ব ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের। একাদশ শ্রেণীতে ভর্তির জন্য যোগাযোগ করো। এখানে আমরা আরেকটি চিত্র দেখছি, দৃশ্য দেখছি। সেখানে দেখো যে এখানে হয় গহনা খোলা হচ্ছে, না হয় গহনা দেয়া হচ্ছে। আমরা কিন্তু ব্যাপারটা স্পষ্ট না, আমরা জানবো। আর এই জায়গায় দেখো যে বর কনের মাঝখানে গহনা রাখা হয়েছে, তার মানে এখানে কিছু একটা ইঙ্গিত করছে। সেটাও কিন্তু আমরা আজকে আমাদের পাঠের মাধ্যমে পরিষ্কার হয়ে যাব। পাঠ ঘোষণায় চলে আসলাম। আমাদের পাঠের বিষয় হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত অপরিচিতা গল্প, এবং আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় ক্লাস। আজকের পাঠে আমরা শম্ভুনাথ বাবুকে আমরা পাবো। তারপরে গহনা পরীক্ষার একটা ঘটনা আমরা দেখতে পাবো। বিয়ে ভেঙে যাওয়ার একটা চিত্র আমরা দেখব, এবং প্রতিবাদ হয়েছে সেটাও আমরা পাবো। তো আসো আমরা এগিয়ে যাই। আমাদের আজকের এই ক্লাসটি সাজানো হয়েছে মূলত আমাদের লেকচার শিট 2-এর ভিত্তিতে। তাহলে চলো আমরা আজকের পাঠ থেকে কি শিখতে পারবো। এই পাঠ শেষে শিক্ষার্থী তোমরা গহনা পরীক্ষার মর্মান্তিক ঘটনা বর্ণনা করতে পারবে, মামার যৌতুকলোভী চরিত্রের স্বরূপ চিহ্নিত করতে পারবে, শম্ভুনাথ বাবুর আত্মসম্মান বোধ ও যৌতুক বিরোধী প্রতিবাদের তাৎপর্য মূল্যায়ন করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসেও কিন্তু আমরা এই দৃশ্যপটটি দেখেছিলাম, চিত্রকল্পটি দেখেছিলাম। রবীন্দ্রনাথ ঠাকুর মূলত তার লেখনের মাধ্যমে যে প্রতিবাদটি করেছেন, যে আন্দোলনটি করতে চেয়েছেন, সেটা হচ্ছে আমাদের সমাজে যে ঘৃণ্য একটি প্রথা রয়েছে, যে যৌতুকের কারণে মেয়েদের বিয়ে ভেঙে যাওয়ার যে প্রবণতা, এই ব্যাধি থেকে মুক্ত হওয়ার জন্যই কিন্তু তিনি মূলত লেখনী ধারণ করেছেন। তো আজকের যে অপরিচিতা গল্পটি আমরা দেখব, সেখানে আমরা একটা ভিন্ন মেসেজ পাবো। আশা করি তোমাদের ভালো লাগবে। এখানে আরেকটি দৃশ্যকল্প দেখি। আমরা আগেই বলেছি শম্ভুনাথ বাবুকে এখানে পাবো। আত্মমর্যাদা সম্পন্ন পিতা, মিতভাষী এবং শান্ত ব্যক্তিত্ব হিসেবে আমরা এখানে শম্ভুনাথ বাবুকে পাবো, যিনি কিনা বিয়ের কনের পিতা। তারপরে গহনা পরীক্ষার একটা বিষয় রয়েছে, মামার যৌতুকলোভী দাবি সেকরা দিয়ে সোনা যাচাই করার ঘটনাটি রয়েছে। যে যৌতুক তো চেয়েছে, সেই যৌতুকটা আসলে যথার্থ কিনা সেটা আবার পরীক্ষা করে কন্যার পিতাকে অপমান করার একটা ঘটনা এখানে ঘটবে। তারপর এপাশে আবার আমরা দেখতে পাচ্ছি যে সংঘাতের একটা খুব ইম্পর্টেন্ট সংলাপ আজকে আমরা পাবো, যে ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই। এই কথাটি কে বলেছেন, কে বলতে পারেন, সেটা আমরা আজকে ক্লাসে দেখব। তারপর দেখো বিয়ে ভাঙার ঘটনাটা সবচেয়ে মর্মান্তিক, যেটা শম্ভুনাথের সাহসী প্রত্যাখ্যান। তাহলে শম্ভুনাথকে কনের পিতা, তাহলে সাহসী প্রত্যাখ্যান কে করেছেন? কনের পিতাই করেছেন। যৌতুক বিরোধী প্রতিবাদটাও কিন্তু তিনিই করেছেন। প্রিয় শিক্ষার্থী, এই অপরিচিতা গল্পের সবচেয়ে নাটকীয় এবং সবচেয়ে আকর্ষণীয় দিক কিন্তু এটা, যে কন্যার পিতার দ্বারা বিয়ে ভেঙে দেওয়ার ঘটনা মনে হয় এই প্রথমই ঘটল, এবং সেটাই কিন্তু আমরা গল্পের কথকের কথার মাধ্যমে জানতে পারবো। আসো আমরা সরব পাঠে চলে যাই। সরব পাঠের পাশাপাশি পাঠ বিশ্লেষণ পর্ব চলবে। তার আগে আমরা একটু ফিরে দেখি যে গত ক্লাসে আমরা কোথায় শেষ করেছিলাম। কন্যাকে আশীর্বাদ করিবার জন্য যাহাকে পাঠানো হইল, সে আমাদের বিনুদাদা, আমার পিস্তুত ভাই। তাহার মতো রুচি এবং দক্ষতার পরে আমি 16 আনা নির্ভর করতে পারি। বিনুদা ফিরিয়া আসিয়া বলিলেন, মন্দ নয় হে, খাঁটি সোনা বটে। অর্থাৎ আমরা গত ক্লাস এখানেই শেষ করেছিলাম। আজকে আমরা নতুন পাঠে যাব।
বলা বাহুল্য বিবাহ উপলক্ষে কন্যাপক্ষকে কলিকাতায় আসিতে হইল। অর্থাৎ নিয়ম হচ্ছে বরপক্ষ কন্যার বাড়িতে গিয়ে বিবাহের সকল আনুষঙ্গিক কার্যক্রম পরিচালনা করে, কিন্তু এখানে সেটা বিপরীতটা হয়েছে। কন্যার পিতা শম্ভুনাথ বাবু হরিশকে কত বিশ্বাস করেন তাহার প্রমাণেই যে বিবাহের 3 দিন পূর্বে তিনি আমাকে প্রথম চক্ষে দেখেন এবং আশীর্বাদ করিয়া যান। অর্থাৎ এই জায়গায় আমরা শম্ভুনাথ বাবুর সরলতা, বিশ্বাস প্রবণতা, উদার মানসিকতার পরিচয় পেয়েছি। বয়স তার 40-এর কিছু এপারে বা ওপারে। কার? শম্ভুনাথ বাবুর কথা বলছে। চুল কাঁচা, গোপে পাক ধরিতে আরম্ভ করিয়াছে মাত্র, সুপুরুষ বটে। ভিড়ের মধ্যে দেখিলে সকলের আগে তার উপরে চোখ পড়িবার মতো চেহারা। এখানে শম্ভুনাথ বাবুর বাহ্যিক রূপের বর্ণনা দিয়েছেন। তার বয়স প্রায় 40 বছর। তিনি অত্যন্ত সুদর্শন ও ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ ছিলেন, তাই অনেক মানুষের ভিড়েও তাকে সহজে আলাদা করে চেনা যেত। আশা করি আমাকে দেখিয়া তিনি খুশি হইয়াছিলেন। বোঝা শক্ত, কেননা তিনি বড়ই চুপচাপ। যে দুটি একটি কথা বলেন যেন তাহাতে পুরা জোর দিয়া বলেন না। মামার মুখ তখন অনর্গল ছুটিতেছিল। ধনে মানে আমাদের স্থান যে শহরের কারো চেয়ে কম নয়, সেইটিকেই তিনি নানা প্রসঙ্গে প্রচার করিতেছিলেন। মামার কথাবার্তায় তার আত্মপ্রশংসা, অহংকার এবং সামাজিক মর্যাদা প্রদর্শনের প্রবল প্রবণতা এখানে প্রকাশ পেয়েছে। শম্ভুনাথ বাবু এ কথায় একেবারেই যোগ দিলেন না। অর্থাৎ মামা যে অনবরত কথা বলে যাচ্ছেন এবং আত্মপ্রশংসা করে যাচ্ছেন, শম্ভুনাথ বাবু কিন্তু এই দিকটাতে মোটেই অংশগ্রহণ করেননি। কোনো ফাঁকে একটা হু বা হ্যাঁ কিছুই শোনা গেল না। আমি হইলে দমিয়া যাইতাম, কিন্তু মামাকে দমানো শক্ত। গল্পের কথক বলছিল, তিনি নিজের পরিবারের ধন সম্পদ সম্মানকে অন্যদের সামনে বড় করে তুলে ধরতে চেয়েছিলেন। কে চেয়েছিলেন? মামা। তিনি শম্ভুনাথ বাবুর চুপচাপ ভাব দেখিয়া ভাবিলেন, লোকটা নিতান্ত নির্জীব, একেবারে কোনো তেজ নাই। বেহাই সম্প্রদায়ের আর যাই থাক, তেজ থাকাটা দোষের। এটা কিন্তু আবার মামা খুব পছন্দ করেছে যে বেহাইরা এরকমই থাকবে, তাদের মধ্যে কোনো অহংবোধ বা তেজ বা সাহস থাকবে না। অতএব মামা মনে মনে খুশি হইলেন। শম্ভুনাথ বাবু যখন উঠিলেন তখন মামার সংক্ষেপে উপর হইতে তাকে বিদায় করিলেন, গাড়িতে তুলিয়া দিতে গেলেন না। অর্থাৎ যে পরিমাণে আপ্যায়নটা করার প্রয়োজন ছিল, যেহেতু কনের পিতা এবং তাদের চাইতে আর্থিক অবস্থা দুর্বল, তাই তিনি খুব একটা সম্মান দেখালেন না। পণ সম্বন্ধে দুই পক্ষের পাকাপাকি কথা ঠিক হইয়া গিয়াছিল। মামা নিজেকে অসামান্য চতুর বলিয়াই অভিমান করিয়া থাকেন। কথাবার্তায় কোথাও তিনি ফাঁক রাখেন নাই। টাকার অঙ্ক তো স্থির ছিলই, তারপরে গহনা কত ভরি এবং সোনা কত দরের হইবে সেও একেবারে বাধাবাধি হইয়া গিয়াছিল। এই জায়গাটা আমরা একটু ব্যাখ্যায় যাই। এখানে মামার আত্মবিশ্বাস, অহংকার ও নিজের বুদ্ধির উপর অতিরিক্ত আস্থার পরিচয় ফুটে উঠেছে। তিনি মনে করতেন তাকে কেউ ঠকাতে পারবে না, অর্থাৎ যে কোনো জায়গায় যে কোনো ব্যাপারে তিনি জিতবেনই। গায়ে হলুদ অসম্ভব ধুম করিয়া গেল। বাহক এত গেল যে তাহার আদমশুমারি করিতে হইলে কেরানি রাখিতে হয়। তাহাদিওকে বিদায় করিতে অপর পক্ষকে যে নাকাল হইতে হইবে, সেই কথা স্মরণ করিয়া মামার সঙ্গে মা একযোগে বিস্তর হাসিলেন। ব্যান্ড, বাঁশি, শখের কনসার্ট প্রভৃতি যেখানে যত প্রকারের উচ্চ শব্দ আছে, সমস্ত একসঙ্গে মিশাইয়া বর্বর কোলাহলের মত্তহস্তি দ্বারা সঙ্গীত সরস্বতীর পদ্মবন দলিত বিদলিত করিয়া আমি তো বিবাহ বাড়িতে গিয়া উঠিলাম। এই জায়গায় কিছু শব্দের অর্থগুলো দেয়া আছে। মূলত বিয়ে বাড়ির যে অতিরিক্ত উচ্চ শব্দ কোলাহল প্রকৃত সঙ্গীতের সৌন্দর্য নষ্ট করে দেয়, লেখক তা ব্যঙ্গাত্মক উপমার মাধ্যমে এখানে প্রকাশ করেছেন। আংটিতে হাড়েতে জরি জহরতে আমার শরীর যেন গহনার দোকান নিলামে চড়িয়াছে বলিয়া বোধ হইল। তাহাদের ভাবি জামাইয়ের মূল্য কত সেটা যেন কতক পরিমাণে সর্বাঙ্গে স্পষ্ট করিয়া লিখিয়া ভাবি শ্বশুরের সঙ্গে মোকাবেলা করিতে চলিয়াছিলাম। এখানে লেখক ব্যঙ্গের মাধ্যমে সমাজের আড়ম্বরপূর্ণ বিয়ের প্রথা, গহনার প্রদর্শন এবং জামাইয়ের সামাজিক মূল্য প্রদর্শনের যে প্রবণতা আমরা দেখতে পাই সেটি তুলে ধরেছেন। মামা বিবাহ বাড়িতে ঢুকিয়া খুশি হইলেন না। একে তো উঠানটাতে বরযাত্রীদের জায়গা সংকুলান হওয়াই শক্ত, তাহার পরে সমস্ত আয়োজন নিতান্ত মধ্যম রকমের। ইহার পরে শম্ভুনাথ বাবুর ব্যবহারটাও নেহাত ঠান্ডা। তার বিনয়টা অজস্র নয়, মুখে তো কথাই নাই। কোমরে চাদর বাঁধা, গলা ভাঙা, টাক পড়া, মিশকালো এবং বিপুল শরীর
তার একটি উকিল বন্ধু যদি নিয়ত হাত জোর করিয়া মাথা হেলাইয়া নম্রতার স্মিত হাস্যে ও গদগদ বচনে কনসার্ট পার্টির করতাল বাজিয়ে হইতে শুরু করিয়া বরকর্তাদের প্রত্যেককে বারবার প্রচুর রূপে অভিষিক্ত করিয়া না দিতেন, তবে গোড়াতেই এটা এসপার ওসপার হইত। শিক্ষার্থী, আমরা নিশ্চয় বুঝতে পারছি, অর্থাৎ উকিল বন্ধুর বিনয়ী কৌশলী ভদ্র আচরণের জন্য বরপক্ষ কন্যাপক্ষের মধ্যে শুরুতেই সম্ভাব্য বিরোধ এড়ানো সম্ভব হয়েছিল। অর্থাৎ শম্ভুনাথ বাবু তো নিতান্ত শান্ত এবং তিনি বরপক্ষকে সেই অর্থে তেমন একটা সম্ভাষণ জানাচ্ছিলেন না, কিন্তু তার একজন বন্ধু ছিলেন, উকিল বন্ধু, তিনি মূলত এই বিয়েটার শুরুতে যে সমস্যাটা হতে পারত সেটাকে তিনি রোধ করেছেন। আমি সভায় বসিবার কিছুক্ষণ পরেই মামা শম্ভুনাথ বাবুকে পাশের ঘরে ডাকিয়া লইয়া গেলেন। কি কথা হইল জানি না, কিছুক্ষণ পরেই শম্ভুনাথ বাবু আমাকে আসিয়া বলিলেন, বাবাজি, একবার এই দিকে আসতে হচ্ছে। ব্যাপারখানা এই, সকলের না হোক, কিন্তু কোনো কোনো মানুষের জীবনের একটা কিছু লক্ষ্য থাকে। মামার একমাত্র লক্ষ্য ছিল তিনি কোনো মতেই কারো কাছে ঠকিবেন না, খেয়াল করবে। তার ভয় তার বেহাই তাকে গহনায় ফাঁকি দিতে পারেন, বিবাহ কার্য শেষ হইয়া গেলে সেই ফাঁকির আর প্রতিকার চলিবে না। দেখি এখানে ব্যাখ্যা কি আছে। মামার জীবনের লক্ষ্য ছিল কোনো অবস্থাতেই কারো কাছে তিনি ঠকবেন না। তার অতিরিক্ত সন্দেহপ্রবণ ও হিসাবী স্বভাবের কারণে তিনি বিয়ের আগেই গহনা পরীক্ষা করে প্রতারণা এড়াতে চেয়েছিলেন। সেই জন্য বাড়ির সেকরাকে শুদ্ধ সঙ্গে আনিয়াছিলেন। পাশের ঘরে গিয়া দেখিলাম মামা এক তক্তপোষে এবং সেকরা তাহার দাড়িপাল্লা কোষ্ঠীপাথর প্রভৃতি লইয়া মেঝে বসিয়া আছে। বাড়ি ভাড়া, সওগাত, লোকবিদায় প্রভৃতি সম্বন্ধে যেরকম টানাটানির পরিচয় পাওয়া গেছে, তাহাতে মামা ঠিক করিয়াছিলেন দেওয়া থোয়া সম্বন্ধে এই লোকটির শুধু মুখের কথার উপর ভর করা চলিবে না, আর সেই জন্য তিনি সাথে করে গহনা পরীক্ষা করার, সোনা পরীক্ষা করার সেকরাকে নিয়ে এসেছিলেন। শম্ভুনাথবাবু আমাকে বলিলেন, তোমার মামা বলিতেছেন বিবাহের কাজ শুরু হইবার আগে তিনি কনের সমস্ত গহনা যাচাই করিয়া দেখিবেন, ইহাতে তুমি কি বলো? আমি মাথা হেট করিয়া চুপ করিয়া রহিলাম। মামা বলিলেন, ও আবার কি বলিবে? আমি যা বলিব তাই হইবে। এই অংশে অনুপমের ভীরু, নির্ভরশীল ও সিদ্ধান্তহীন স্বভাব এবং মামার কর্তৃত্বপরায়ণ ও প্রভাবশালী ব্যক্তিত্ব প্রকাশ পেয়েছে। শম্ভুনাথবাবু আমার দিকে চাহিয়া কহিলেন, সেই কথা তবে ঠিক? উনি যা বলিবেন তাই হইবে, এই সম্বন্ধে তোমার কিছুই বলিবার নাই? আমি একটু ঘাড় নাড়ার ইঙ্গিতে জানাইলাম, এসব কথায় আমার সম্পূর্ণ অনধিকার। কিছুক্ষণ পরেই তিনি একখানা গামছায় বাঁধা গহনা আনিয়া তক্তপোষের উপর মেলিয়া ধরিলেন। সমস্তই তাহার পিতামহীদের আমলের গহনা, হাল ফ্যাশনের সূক্ষ্ম কাজ নয়, যেমন মোটা তেমনি ভারী। এই অংশে প্রমাণিত হয় যে শম্ভুনাথবাবু কনের গহনার ব্যাপারে সম্পূর্ণ সৎ ছিলেন। গহনায় কোনো ভেজাল বা প্রতারণা ছিল না, অথচ মামা কিন্তু যথেষ্ট পরিমাণে সন্দেহ করেছেন। গহনাগুলির মধ্যে একজোড়া ইয়াররিং ছিল। শিক্ষার্থী, তোমরা খেয়াল করবে, শম্ভুনাথ সেইটি সেকরার হাতে দিয়া বলিলেন, এইটি একবার পরখ করিয়া দেখো। সেকরা কহিল, ইহা বিলাতি মাল, ইহাতে সোনার ভাগ সামান্যই আছে। শম্ভুনাথবাবু ইয়াররিং জোড়া মামার হাতে দিয়া বলিলেন, এটা আপনারাই রাখিয়া দিন। মামা সেটা হাতে লইয়া দেখিলেন, এই ইয়াররিং দিয়াই কন্যাকে তাহারা আশীর্বাদ করিয়াছিলেন। তাহলে এই জায়গাতে আমরা কি দেখতে পেলাম? মামাই বরঞ্চ কন্যাকে ঠকিয়েছেন, কন্যার পিতা শম্ভুনাথ বাবু কিন্তু ঠকাননি, এবং পিতা কখনোই কন্যাকে ঠকাতে পারেন না। সেকরা গহনা হাতে তুলিয়া লইয়া বলিল, এ আর দেখিব কি, ইহাতে খাদ নাই, এমন সোনা এখনকার দিনে ব্যবহারই হয় না। এই বলিয়া সে মকর মুখ মোটা একখানা বালায় একটু চাপ দিয়া দেখাইল, তাহা বাকিয়া যায়। এই অংশে শম্ভুনাথ বাবুর সততা ও কনের গহনার বিশুদ্ধতা প্রমাণিত হয়েছে। বরপক্ষের সন্দেহ যে ভিত্তিহীন ছিল সেটিও এখানে স্পষ্ট হয়ে ওঠে। মামার মুখ লাল হইয়া উঠিল। দরিদ্র তাহাকে ঠকাইতে চাহিবে, কিন্তু তিনি ঠকিবেন না, এই আনন্দ সম্ভোগ হইতে বঞ্চিত হইলেন এবং তাহার উপরেও কিছু উপরি পাওনা জুটিল। আনন্দ সম্ভোগ হইতে বঞ্চিত হইলেন, এই কথাটির মানে এখানে কাউকে প্রতারক প্রমাণ করতে যে তৃপ্তি পাওয়ার আশা করেছিলেন তা আর পেলেন না। উপরি পাওনা জুটিল বলতে বোঝানো হচ্ছে এর সঙ্গে অতিরিক্তভাবে অপমান ও লজ্জাও সহ্য করতে হয়েছে, উল্টো তাকেই কিন্তু অপমানিত হতে হয়েছে। এই অংশে মামার অহংকার
অযৌক্তিক সন্দেহ এবং আত্মতুষ্টির মানসিকতা ব্যর্থ হয়েছে, বরং শম্ভুনাথ বাবুর সততা ও আত্মমর্যাদার কাছে তিনি পরাজিত এবং লজ্জিত হয়েছেন। অত্যন্ত মুখ ভার করিয়া বলিলেন, অনুপম যাও, তুমি সভায় গিয়ে বসোগে। শম্ভুনাথ বাবু বলিলেন, না, এখন সভায় বসিতে হইবে না, চলুন আগে আপনাদের খাওয়াইয়া দিই। এখানে মামার অস্বস্তি ও বিরক্তির বিপরীতে শম্ভুনাথ বাবুর ভদ্রতা, সংযম ও অতিথিদের প্রতি আন্তরিক আচরণ ফুটে উঠেছে। বরযাত্রীদের খাওয়া শেষ হইলে শম্ভুনাথ বাবু আমাকে খাইতে বলিলেন। মামা বলিলেন, সে কি কথা, বিবাহের পূর্বে বর খাইবে কেমন করিয়া? এই সম্বন্ধে মামার কোনো মত প্রকাশকে তিনি সম্পূর্ণ উপেক্ষা করিয়া আমার দিকে চাহিয়া বলিলেন, তুমি কি বলো? বসিয়া যাইতে দোষ কিছু আছে? মূর্তিমতী মাতৃ আজ্ঞাস্বরূপে মামা উপস্থিত, তার বিরুদ্ধে চলা আমার পক্ষে অসম্ভব। আমি আহারে বসিতে পারিলাম না। এখানে অনুপমের স্বাধীন সিদ্ধান্ত নেয়ার অক্ষমতা এবং মামার একচ্ছত্র কর্তৃত্ব ফুটে উঠেছে। তখন শম্ভুনাথ বাবু মামাকে বলিলেন, আপনাদিগকে অনেক কষ্ট দিয়াছি। আমরা ধনী নই, আপনাদের যোগ্য আয়োজন করিতে পারি নাই, ক্ষমা করিবেন। রাত হইয়া গেছে, আর আপনাদের কষ্ট বাড়াতে ইচ্ছা করি না। এখন তবে? মামা বলিলেন, তা সবাই চলুন, আমরা তো প্রস্তুত আছি। এখানে দেখো, শম্ভুনাথ বাবু তার কথার শেষের ইঙ্গিত ছিল সম্পর্ক শেষ করার। অন্যদিকে মামা বিষয়টি না বুঝে মনে করেন এখন বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হবে। এতে বোঝা যায় মামা তখনও পরিস্থিতির গুরুত্ব উপলব্ধি করতে পারেননি। শম্ভুনাথ বলিলেন, তবে আপনাদের গাড়ি বলিয়া দিই। মামা আশ্চর্য হইয়া বলিলেন, ঠাট্টা করিতেছেন নাকি? শম্ভুনাথ কহিলেন, ঠাট্টা তো আপনি করিয়া সারিয়াছেন। ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই। মামা দুই চোখ এত বড় করিয়া মেলিয়া অবাক হইয়া রহিলেন। শম্ভুনাথ বাবু দৃঢ়ভাবে বলেন, প্রকৃতপক্ষে ঠাট্টা তো বরপক্ষই করেছে। কোন ঠাট্টাটি করেছে বলো তো? নিশ্চয় তোমরা বুঝতে পারছো। অকারণে গহনা পরীক্ষা করে তাদের অপমান করেছে। তাই এমন অপমানজনক সম্পর্ক তিনি আর বজায় রাখতে চান না। শম্ভুনাথ কহিলেন, আমার কন্যার গহনা আমি চুরি করিব, এ কথা যারা মনে করে তাদের হাতে আমি কন্যা দিতে পারি না। আমাকে একটি কথা বলাও তিনি আবশ্যক বোধ করিলেন না। গল্পকথক অনুপম বলছে এটি। এই অংশে শম্ভুনাথ বাবুর আত্মমর্যাদাবোধ, সততা ও দৃঢ় ব্যক্তিত্ব প্রকাশ পেয়েছে। পাশাপাশি অনুপমের পরনির্ভরশীল ও সিদ্ধান্তহীন স্বভাবও কিন্তু ফুটে উঠেছে। কারণ প্রমাণ হইয়া গেছে আমি কেহই নই। তারপরে যা হইল সে আমি বলিতে ইচ্ছা করি না। ঝাড় লণ্ঠন ভাঙিয়া চুরিয়া, জিনিসপত্র লণ্ড ভণ্ড করিয়া বর যাত্রের দল দক্ষ যজ্ঞের পালা সারিয়া বাহির হইয়া গেল। আসার সময় যে আয়োজনটি ছিল, যাওয়ার সময় কিন্তু তার বিপরীত আয়োজন আমরা দেখতে পাচ্ছি। এই অংশে অনুপমের অসহায়ত্ব, বরযাত্রীদের উচ্ছৃঙ্খল আচরণ এবং বিয়ে ভেঙে যাওয়ার করুণ পরিণতি তুলে ধরা হয়েছে। বাড়ি ফিরবার সময় ব্যান্ড, রসন চৌকি ও কনসার্ট একসঙ্গে বাজিল না এবং অভ্রের ঝাড়গুলো আকাশের তারার উপর আপনাদের কর্তব্যের বরাত দিয়া কোথায় যে মহা নির্বাণ লাভ করিল সন্ধান পাওয়া গেল না। রসন চৌকি বলতে এখানে কি বোঝাচ্ছে দেখো, বিয়ে শোভাযাত্রার যে আলোকসজ্জা থাকে সেটিকে বোঝানো হয়েছে। এই অংশে বিয়ে ভেঙে যাওয়ার ফলে বরপক্ষের আনন্দ ম্লান হয়ে যাওয়া, তাদের অপমানিত অবস্থা এবং আত্মম্ভরিতার পতন চিত্রিত হয়েছে। প্রিয় শিক্ষার্থী, আজকের পাঠের অংশ থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ উক্তি আমরা আবার দেখে নেব। মামার মুখ তখন অনর্গল ছুটিতে ছিল। শম্ভুনাথ বাবু এ কথায় একেবারে যোগই দিলেন না। নিশ্চয় তোমাদের মনে পড়ে যাচ্ছে কোন জায়গায়, ওই যে আত্মপ্রশংসা করছিল কন্টিনিউয়াস, আমি যা বলিব তাই হইবে। এই কথাটি কোন জায়গায় কাকে বলেছে তোমাদের মনে পড়ছে কিনা? মামা বলেছে অনুপমের ইচ্ছা প্রকাশের মুহূর্তে। এটা আপনারাই রাখিয়া দিন। কি রেখে দিতে বলেছিল মনে আছে তোমাদের? সেই যে ইয়ার রিং জোড়া, যেটাতে একেবারেই নকল সোনা ছিল। মূর্তিমতী মাতৃ আজ্ঞাস্বরূপে মামা উপস্থিত। যে মুহূর্তে অনুপমকে খেতে বসতে বলা হয়েছিল, সেই মুহূর্তে মায়ের আদেশ যেমন শুনতে হয় ঠিক তেমনি করে সে আদেশ বার্তা নিয়ে এসেছিলেন মামা যে সে এখন বসবে না খেতে। সবচাইতে গুরুত্বপূর্ণ যে লাইনটি আজকে আমরা সংলাপটি পেয়েছি, ঠাট্টা তো আপনিই করিয়া সারিয়াছেন। ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই। এটার একটি স্ক্রিনশট তোমরা তুলে নিতে পারো। আজকের পাঠের মধ্যে সবচেয়ে নির্মম
যে সংলাপটি আমরা পেয়েছি সেটি হচ্ছে, আমার কন্যার গহনা আমি চুরি করিব এই কথা যারা মনে করে তাদের হাতে আমি কন্যা দিতে পারি না। তার মানে এতক্ষণে আমরা স্পষ্ট হয়ে গেছি যে এই বিয়ে ভেঙে যে গিয়েছিল সেই বিয়েটা কাদের পক্ষ থেকে ভেঙেছে, কোনে পক্ষ থেকে ভেঙেছে, যেটা বাংলাদেশে বা এই এশিয়া মহাদেশে বিরল। প্রিয় শিক্ষার্থী, আজকের আমাদের পাঠ এই পর্যন্তই। আজকে যতটুকু আমরা পড়লাম এর মধ্য থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন রয়েছে, যেগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বোর্ড পরীক্ষা এগুলো থেকে প্রশ্ন আসে এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়ও এই প্রশ্নগুলো এসে থাকে। তাহলে চলো আমরা প্রশ্নগুলো দেখব। লক্ষ্য যখন বুয়েট, মেডিকেল কিংবা দেশের সেরা বিশ্ববিদ্যালয়ে, একাদশ শ্রেণী থেকেই নাও বিশেষ প্রস্তুতি। যুক্ত হও ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের অনন্য আয়োজন ইমু ব্যাচে। স্বপ্ন তোমার, লক্ষ্যে পৌঁছে দেওয়ার দায়িত্ব ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের। একাদশ শ্রেণীতে ভর্তির জন্য যোগাযোগ করো। শিক্ষার্থী, চলো আমরা জ্ঞানমূলক প্রশ্ন এবং উত্তরগুলো দেখি। আমাদের প্রথম প্রশ্ন, কল্যাণীর পিতার নাম কি? দেখো, এই প্রশ্নটি রাজশাহী বোর্ড 24 এবং সিলেট বোর্ড 2022 এসেছে। কল্যাণীর পিতার নাম শম্ভুনাথ সেন। 2 নম্বর হচ্ছে, কল্যাণীর বিয়ের গহনাগুলো কোন আমলের? এই প্রশ্নটিও দেখো চট্টগ্রাম বোর্ড 2023 এসেছে। কল্যাণীর বিয়ের গহনাগুলো তার পিতা মহিদের আমলের। শম্ভুনাথ বাবুর বয়স কত ছিল? 40-এর কিছু এপারে বা ওপারে। ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিতে চাননি কে? যশোর বোর্ড 2024 এসেছে। ঠাট্টার সম্পর্ককে শম্ভুনাথ সেন স্থায়ী করিতে চাননি। বরযাত্রীর দল কিসের পালা সেরে বের হয়ে গেল? এটাও কিন্তু যশোর বোর্ডে এসেছে। দেখো, বরযাত্রীর দল জিনিসপত্র লণ্ডভণ্ড করে দক্ষযজ্ঞের পালা শেষ করে বের হয়ে গেল। কোন গহনাটি বিলাতি বলে প্রমাণিত হয়? ইয়াররিং, যে ইয়াররিং দ্বারা তারা কন্যাকে আশীর্বাদ করেছিলেন। কল্যাণীর পিতার নাম কি? শম্ভুনাথ সেন। শম্ভুনাথ বাবু কেন কন্যার বিয়ে দিতে অস্বীকার করেন? গহনা পরীক্ষায় অপমান বোধ করায়। 9 নম্বর প্রশ্নটা তোমরা একটু লক্ষ্য করো। দক্ষযজ্ঞ বলতে এখানে কি বোঝানো হয়েছে? এই প্রশ্নটা কিন্তু দুভাবে হতে পারে। দক্ষযজ্ঞ বলতে কি বোঝায় যদি বলে, তাহলে কিন্তু এটাকে আমরা অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে কিন্তু ভাবতে পারি। আবার যদি দক্ষযজ্ঞ বলতে এখানে কি বোঝানো হয়েছে, এই উত্তরটা কিন্তু আমরা এক শব্দেও দিতে পারি। সে অর্থে এটি জ্ঞানমূলক প্রশ্ন। দক্ষযজ্ঞ মানে প্রলয়কাণ্ড বা ধ্বংসযজ্ঞ, সেই জায়গাটাতে বোঝানো হয়েছে। অনুপম কেন শম্ভুনাথের খাওয়ার আমন্ত্রণ গ্রহণ করতে পারেনি? মামার বিরুদ্ধে যাওয়া অনুপমের পক্ষে অসম্ভব ছিল। এখন আসো আমরা অনুধাবনমূলক প্রশ্ন দেখি। ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই, উক্তিটি কোন প্রসঙ্গে করা হয়েছে ব্যাখ্যা করো। এটা বারবার এসেছে এই লাইনটি, এবং এই প্রসঙ্গে আমরা আগেও জেনেছি। এটা সিলেট বোর্ড 2016-তে এসেছে। এটা আপনাদের জিনিস, আপনাদের কাছেই থাক, এরূপ মন্তব্যের কারণ কি? কুমিল্লা বোর্ড 2022-এ এসেছে। কোন জিনিসটির কথা বলা হয়েছে? আশা করি তোমাদের মনে পড়ে যাচ্ছে। এইটি একবার পরখ করিয়ে দেখো, ব্যাখ্যা করো। ঢাকা বোর্ড 2022। দেখো কিভাবে প্রশ্নগুলো আসছে, খুব ছোট্ট ছোট্ট করে কিন্তু সংলাপের জায়গাটা তুলে দিয়েই তোমাদেরকে বলা হচ্ছে ব্যাখ্যা করো। তার মানে আমাদের বই পাঠের ব্যাপারে এতটাই গুরুত্ব দিতে হবে, তোমরা সবসময় পাঠের মধ্যে থাকতে হবে এবং কি বোঝানো হচ্ছে, কোথায় কোন লাইনটাতে কি ব্যাখ্যা বা কোন লাইনটার সাথে কোন ঘটনার মিল রয়েছে, এই বিষয়গুলো কিন্তু তোমাদেরকে খুব লক্ষ্য রাখতে হবে। বলিলেন সে কি কথা? লগ্ন। কে কেন বলেছিলেন? প্রসঙ্গ উল্লেখ করে বুঝিয়ে দাও। কুমিল্লা বোর্ড 2019-এ এসেছে। বিয়ে ভাঙার পর বরযাত্রীদের আচরণ কেমন ছিল? এর মাধ্যমে কি প্রকাশ পায়? তার পরের প্রশ্ন, সেজন্য কিছু ভাবিবেন না, এখন উঠুন। উক্তিটিতে বক্তার মনোভাব ব্যাখ্যা করো। 1 নম্বর প্রশ্ন আমাদের কি রয়েছে আমরা দেখি। ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই, উক্তিটি কোন প্রসঙ্গে করা হয়েছে ব্যাখ্যা করো। কোন প্রসঙ্গে করা হয়েছে নিশ্চয়ই তোমাদের মনে পড়ে যাচ্ছে শিক্ষার্থী। যে সময়টাতে আসলে বিয়ে পড়ানোর সময়, সেই মুহূর্তে যখন মামা দাবি করলেন যে বিয়ে পড়ানোর পূর্বেই কনের গহনাগুলো একটু পরখ করে দেখা দরকার, সেই সময়ে কিন্তু এই কথাটি এসেছিল। কন্যার পিতা শম্ভুনাথ সেন বলেছিলেন। তারপরে প্রশ্ন দেখো, এটা আপনাদের জিনিস, আপনাদের কাছেই থাক, এরূপ মন্তব্যের কারণ কি? আপনাদের জিনিস, ওই যে ইয়াররিং জোড়ার কথা মনে আছে তোমাদের নিশ্চয়ই, যেটা কিনা সেকরা দেখে বলেছে এখানে কোনো সোনাই নেই, এইটি একবার পরখ করিয়া দেখো। এই প্রশ্নটাও কিন্তু উত্তর একই হবে, যে ইয়াররিং জোড়া যেটা দিয়ে কল্যাণীকে আশীর্বাদ করা হয়েছে সেটি সেকরাকে দিয়েছিল শম্ভুনাথ সেন। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, বলিলেন সে কি কথা? লগ্ন। কে কেন বলেছিলেন?
কে বলেছিল? মামা বলেছিলেন। কেন বলেছিলেন? কারণ বরপক্ষ যখন কনের বাড়িতে আসে, বিবাহ সম্পূর্ণ হওয়ার পূর্বে খাবারের প্রচলন সাধারণত নেই, কিন্তু এই সময়ে শম্ভুনাথ সেন বলছেন যে বিয়ের আগেই যেন তারা খেতে বসেন, এবং সেই প্রসঙ্গে এই কথাটি বলা হয়েছে। বিয়ে ভাঙার পর বরযাত্রীদের আচরণ কেমন ছিল, এর মাধ্যমে কি প্রকাশ পায়? বিয়ে ভাঙার পর স্বাভাবিকভাবে বরযাত্রীদের মন খারাপ ছিল, তারা হতাশ হয়েছে, এবং আসার সময় যে আনন্দ আয়োজন করে এসেছিল সেটা আর তাদের মাঝে দেখা যায়নি। সেজন্য কিছু ভাবিবেন না, এখন উঠুন। উক্তিটিতে বক্তার মনোভাব ব্যাখ্যা করো। অর্থাৎ ওই যে বিয়ে পড়ানোর আগে খাবারের কথা বলেছে, তখন মামা এক পর্যায়ে প্রশ্ন করেছিল যে লগ্নের আগে খাবো কি করে, তখন বললেন শম্ভুনাথ সেন এই কথাটি বলেছেন। তোমাদের নিশ্চয় মনে পড়ে যাচ্ছে, আমি পাঠের সময় এগুলো বলেছিলাম। 7 নম্বর প্রশ্ন হচ্ছে, তবে আপনাদের গাড়ি বলিয়া দিই, ব্যাখ্যা করো। আপনাদের গাড়ি বলিয়া দিই এই কথাটি শম্ভুনাথ সেন বলেছেন, অর্থাৎ বরযাত্রীকে তিনি বলছিলেন যে আপনারা এখন আসতে পারেন। তোমাদের নিশ্চয় মনে পড়ছে, ওই জায়গায় তিনি এই কথাটি বলেছেন। অত্যন্ত ভদ্রচিতভাবে বরযাত্রীকে বিদায় দেওয়ার জন্য তিনি এই কথাটি বলেছেন। ঠাট্টা তো আপনিই করিয়া সারিয়াছেন, এই কথাটি শম্ভুনাথ সেন বলেছেন। কাকে বলেছেন? মামাকে বলেছেন। 9 নম্বর প্রশ্নটি দেখো, শম্ভুনাথ বাবু মকরমুখ বালা কেন চাপ দিয়ে দেখালেন? অর্থাৎ যে সোনায় কোনো খাত থাকে না সেটা কিন্তু বেঁকে যায়, সেটা প্রমাণ করার জন্যই এই কাজটি করেছিলেন। এর পরের প্রশ্নটি দেখো, বাড়ি ফেরার সময় ব্যান্ড রসনচকি বাজিল না, এর তাৎপর্য কী? অর্থাৎ আলোকসজ্জা, ব্যান্ড, সঙ্গীত এগুলো কিছুই থাকবে না, এটা খুব স্বাভাবিক। বিয়ে যেহেতু ভেঙে গেছে, এবং বিয়েটা ভেঙে দিয়েছে কারা? কনে পক্ষ ভেঙে দিয়েছে। তোমরা এই বিষয়গুলো খেয়াল রাখবে। প্রিয় শিক্ষার্থী, আসো আমরা এখন বহু নির্বাচনী প্রশ্ন দেখব। 1 নম্বরে আছে, অপরিচিতা গল্পে কল্যাণীকে আশীর্বাদ করতে যায়। কে যায় আমরা দেখি? হরিশ, মামা, বিনুদা নাকি মা? উত্তর কোনটি হবে? বিনু দাদা গিয়েছিলেন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, তিনি কোনো মতেই কারো কাছে ঠকিবেন না। তিনি বলতে অপরিচিতা গল্পে কাকে বোঝানো হয়েছে? একটু চিন্তা করো, কাকে? মামাকে বোঝানো হয়েছে। 3 নম্বর প্রশ্ন, ইয়াররিং জোড়া কেমন ছিল? দেখি আমাদের অপশান কি কি আছে। খাঁটি সোনার, রূপার, বিলাতি মাল, সোনার ভাগ কম, পিতলের। নিশ্চয়ই তোমরা উত্তরটি পারছো। বিলাতি মাল, সোনার ভাগ কম ছিল। 4 নম্বর বহুপদী সমাপ্তিসূচক একটি প্রশ্ন, শম্ভুনাথ বাবুর চরিত্রের বৈশিষ্ট্য মিতভাষী, আত্মমর্যাদা সম্পন্ন, অর্থলোভী। নিচের কোনটি সঠিক? নিশ্চয়ই তোমরা বলবে মিতভাষী এবং আত্মমর্যাদা সম্পন্ন। অর্থলোভ কিন্তু শম্ভুনাথ বাবুর ছিল না, ছিল মামার। মামার চরিত্রের প্রকাশ পায় যৌতুক লোভী, আধিপত্য স্পৃহা, সততা। এটা খুব সহজ প্রশ্ন, তোমরা পারবে। নিচের কোনটি সঠিক হবে? 1 এবং 2। অভিন্ন তথ্যভিত্তিক নিচের উদ্দীপকটি আমরা পড়ব এবং 6 ও 7 নং প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। রাহেলার বিয়ে ঠিক হয়েছে। বরপক্ষ বিয়ের আগে রাহেলার পরিবারের সম্পদ যাচাই করতে চায়। রাহেলার বাবা মোশাররফ সাহেব এতে রাজি হননি। তিনি বললেন, যে পরিবার আমাকে বিশ্বাস করতে পারে না তাদের কাছে মেয়ে দেওয়া সম্ভব নয়। বিয়ে ভেঙে দিলেন। দেখি প্রশ্ন কি হয়েছে আমাদের জন্য। মোশাররফ সাহেবের সাথে অপরিচিতা গল্পের কোন চরিত্রের মিল আছে? নিশ্চয়ই তোমরা বলতে পারবে। অনুপম, মামা, শম্ভুনাথ বাবু, হরিশ। কোনটি হবে? শম্ভুনাথ বাবু। তার পরের প্রশ্ন দেখি, উদ্দীপকে বরপক্ষের আচরণে অপরিচিতা গল্পের কার চরিত্র প্রতিফলিত হয়? অপশান আছে অনুপম, মামা, বিনুদা, শম্ভুনাথ। উত্তর হবে মামা। 8 নম্বর প্রশ্ন রয়েছে, বরযাত্রীরা ফেরার সময় কি করেছিল? চুপচাপ চলে গিয়েছিল, ঝাড় লণ্ঠন ভেঙে জিনিস লণ্ডভণ্ড করে গিয়েছিল, শম্ভুনাথকে মারধর করেছিল, মামলা করেছিল। উত্তর হচ্ছে খ। তার পরের প্রশ্ন দেখি, সেকরা শব্দটির অর্থ কী? রান্না করার কর্মী, স্বর্ণকার বা সোনার অলংকার প্রস্তুতকারক, পাহারাদার, নাপিত। খ নাম্বার আমাদের উত্তর। 10 নম্বর প্রশ্ন, শম্ভুনাথ বিয়ে না দেওয়ার পেছনে কোন কারণটি সঠিক? পাত্র অযোগ্য, বিয়ের আয়োজন ভালো ছিল না, মামার গহনা পরীক্ষার মাধ্যমে কন্যাকে অবিশ্বাস করা হয়েছে, কল্যাণী বিয়েতে রাজি ছিল না। কোন অপশানটি হবে? অবশ্যই আমাদের গ নাম্বার অপশানটিই হবে। প্রিয় শিক্ষার্থী, আসো আমরা এখন সৃজনশীল প্রশ্ন দেখব। উদ্দীপকটি আমি পড়ছি, তোমরা খেয়াল করবে।
নাম তার অনামিকা, সে তার পিতামাতার পরিবারের সকলকে জানিয়ে দিয়েছে বিয়ের বাজারে সে পণ্য হতে চায় না। কথাটি এলাকায় ছড়িয়ে যাওয়ায় তার পিতামাতা পড়েছে মুশকিলে। সম্প্রতি সরকারি চাকরিতে যোগদানকারী পাশের গ্রামের উচ্চশিক্ষিত তরুণ বিবেক রায় অনামিকাকে বিয়ে করার সিদ্ধান্ত গ্রহণ করে। তার বাবা সিদ্ধেশ্বর রায় বিপুল পরিমাণ যৌতুক নিয়ে ঘটা করে ছেলের বিয়ে দেবেন ভেবে রাখলেও বিবেকের ইচ্ছা ও কঠিন সিদ্ধান্তের কাছে হার মানেন। তাই কোনো প্রকার শর্ত ছাড়াই অনামিকার বাবার কাছে ছেলের বিয়ের প্রস্তাব নিয়ে যায়। অল্প দিনের মধ্যে বিবেক অনামিকার শুভ বিবাহ সম্পন্ন হয়। শিক্ষার্থী দেখো, আমাদের 4টা প্রশ্ন আমরা পেয়ে গেলাম সৃজনশীলের। ক প্রশ্ন, অনুপমের বন্ধু হরিশ কোথায় কাজ করে? নিশ্চয়ই তোমাদের মনে পড়ে যাচ্ছে, কানপুরে কাজ করত। খ হচ্ছে, এককালে ইহাদের বংশে লক্ষ্মীর মঙ্গল ঘট ভরা ছিল। এখানে লক্ষ্মীর মঙ্গল ঘট বলতে কি বোঝানো হয়েছে? অর্থাৎ এককালে তারা সম্ভ্রান্ত ছিলেন, সম্পদশালী ছিলেন। কারা? শম্ভুনাথ বাবুর কথা বলা হয়েছে। এবং বর্তমানে কিছু না থাকলেও অনেক কিছু আছে, এমন একটা প্রত্যাশা মামার ছিল। তোমাদের নিশ্চয় মনে পড়ে যাচ্ছে। আমরা গ নম্বর প্রশ্নটি একটু দেখি। উদ্দীপকের অনামিকা ও অপরিচিতা গল্পের কল্যাণীর চারিত্রিক বৈশিষ্ট্যের ভিন্নতা নিরূপণ করো। যদিও আজকে আমরা কল্যাণীর চারিত্রিক বৈশিষ্ট্য সেভাবে স্পষ্ট করে জানতে পারিনি, পরবর্তী ক্লাসগুলো যখন আমরা করব আশা করি আমরা এটা করতে পারবো। ঘ হচ্ছে, উদ্দীপকের বিবেক রায় অপরিচিতা গল্পের অনুপমের চেয়ে কার্যত অধিক সফল। মন্তব্যটি সম্পর্কে তোমার অভিমত যৌক্তিকভাবে তুলে ধরো। আজকে কিন্তু আমরা অনুপমের অনেকখানি বৈশিষ্ট্য পেয়ে গেছি এবং আশা করি তোমরা এই প্রশ্নের উত্তরটি সাজাতে পারবে। শিক্ষার্থী 2 নম্বর উদ্দীপকটি পড়ছি। রানু সুন্দরী ও উচ্চশিক্ষিতা। পরিবারের চাপে সে নিম্ন মধ্যবিত্ত চাকরিরত মেহরাবের সঙ্গে 2 লাখ টাকা দেনমোহরে বিয়েতে সম্মত হয়। বিয়ের আক্ত সম্পন্ন হওয়ার পর মেহরাবের চাচা ধুন্দু অকস্মাৎ বললেন, 5 লাখ টাকা যৌতুক না পেলে আমরা সহসা পাত্রীকে ঘরে তুলে নেব না। বিয়ের আসরে যৌতুকের বিষয়টি জানার পর রানু তার হবু স্বামী মেহরাবকে জীবনসাথী হিসেবে গ্রহণ করতে রাজি হয় না। রানু দৃঢ়তায় বিয়েটি ভেঙে যায়। সমাজের চোখে মেহরাব একাধারে ব্যক্তিত্বহীন ও যৌতুক প্রথার সমর্থক হিসেবে বিবেচিত হয়। আমাদের ক নাম্বার যে প্রশ্নটি, ঠাট্টার সম্পর্ককে কে স্থায়ী করতে চাননি? নিশ্চয় তোমাদের মনে পড়ছে শম্ভুনাথ বাবু। খ প্রশ্ন হচ্ছে, অনুপম তার মামাকে ভাগ্য দেবতার প্রধান এজেন্ট বলেছেন কেন? যেহেতু মামাই সব সিদ্ধান্ত নেয় এবং সমস্ত পরিবারটাকে আগলে রেখেছেন, আর সেই জন্যই ব্যঙ্গার্থে অনুপম এই কথাটি বলেছেন। উদ্দীপকে মেহরাবের সঙ্গে অপরিচিতা গল্পের যে চরিত্রের সাদৃশ্য আছে তা তুলে ধরো। ঘ নম্বর প্রশ্নটি, উদ্দীপকের রানু অপরিচিতা গল্পের কল্যাণীর চেয়েও সাহসী ও প্রতিবাদী বিশ্লেষণ করো। যদিও আমরা কল্যাণীকে একটু আগেই বললাম, পুরোপুরি পাইনি। তোমরা যদি পরবর্তী ক্লাসগুলো, আরও 2টো ক্লাস আছে, ক্লাসগুলোতে অংশগ্রহণ করো, তাহলে ইনশাল্লাহ তোমরা এগুলোর উত্তর তৈরি করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করি আজকের ক্লাসটি তোমরা উপভোগ করেছো। এটি রবীন্দ্রনাথের একটি বিখ্যাত ছোট গল্প। এর আরও আকর্ষণীয় বিষয়গুলো রয়ে গেছে সামনের ক্লাসে, সামনের পাঠে। আশা করি তোমরা সেই ক্লাসগুলোতে অংশগ্রহণ করবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ। লক্ষ্য যখন বুয়েট, মেডিকেল কিংবা দেশের সেরা বিশ্ববিদ্যালয়ে, 11 শ্রেণী থেকেই নাও বিশেষ প্রস্তুতি। যুক্ত হও ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের অনন্য আয়োজন ইমু ব্যাচে। স্বপ্ন তোমার, লক্ষ্যে পৌঁছে দেওয়ার দায়িত্ব ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের। 11 শ্রেণীতে ভর্তির জন্য যোগাযোগ করো